সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, 24 ঘন্টার ভেতরে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হতে পারে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা এবং দাফন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এতদিন ইরানের সর্বোচ্চ নেতার জানাজা, দাফন এবং আদৌ তিনি শহীদ হয়েছেন কিনা এ সমস্ত বিষয় নিয়ে যে বিতর্ক ছিল, সন্দেহ, দ্বন্দ্ব এবং সংশয় ছিল, সেগুলোর অবসান হতে যাচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানকে 10 বিলিয়ন থেকে 20 বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স খবর দিচ্ছে যে এই পরিমাণ অর্থ সংযুক্ত আরব আমিরাত ইরানকে দিতে রাজি হয়েছে, তার বিনিময়ে শান্তি থাকতে হবে, অর্থাৎ ইরান আরব আমিরাতে আর হামলা করবে না। এই সমস্ত বিষয় নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আলোচনার শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই আলোচনা করি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একদম সুস্পষ্ট করে জানিয়েছেন, তিনি এক্স পোস্টে জানিয়েছেন আগামী 24 ঘন্টার ভেতরে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি সই হতে পারে। তিনি বলেছেন পারে না, সই হবে। তো আমি সেই জায়গায় একটু ম্যানেজ করে বললাম পারে। যাই হোক, চুক্তি সই হওয়ার কথা তিনি জানিয়েছেন। ইরানের পক্ষ থেকেও একেবারে এইভাবে চূড়ান্তভাবে না বললেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি বলেছেন যে দুই পক্ষ একেবারে খুব ক্লোজ অবস্থায় আছে, চুক্তি সই হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তে যে সমঝোতা হয়েছে তাতে কিছু পরিবর্তন হতেও পারে। এই ব্যাপারে তিনি বলেছেন যে চুক্তিতে কি কি থাকছে তা এখনই আমরা ডিসক্লোজ করব না, অর্থাৎ আমরা কাউকে জানাবো না। চুক্তি একেবারে চূড়ান্তভাবে অনুমোদন হওয়ার পর এই বিষয়গুলো জানানো হবে। তিনি অর্থাৎ আব্বাস আরাকচি আরও বলেছেন যে এই চুক্তি সই হওয়ার পরপরই ইরানের কিছু আটকে থাকা অর্থ ছাড় দেওয়া হবে, তারপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। হরমুজ প্রণালীতে যে আমেরিকার নৌ অবরোধ অর্থাৎ ব্লকেট সৃষ্টি করে রাখা হয়েছে সেটা উঠে যাবে। এরপরে ইরান তেল রপ্তানি শুরু করতে পারবে। এরকম বেশ কিছু ব্যাপার আছে। আর পরমাণু বিষয় নিয়ে এই আলোচনাটা হবে মূলত পরবর্তী ধাপে। আমি আগের ভিডিওতে বলেছি, এটা সবাই জানেন। তো এখানে পরমাণু কর্মসূচি কি হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেটা আছে সেটা কি হবে, এ ব্যাপারে আমেরিকার দাবি হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে হবে। তারা তো দাবি করে যে বন্ধই করতে হবে, কিন্তু ইরান এখনও পর্যন্ত বলছে যে আমরা বন্ধ করব না, একটা মাত্রায় হয়তো আমরা চালু রাখবো, অর্থাৎ পরমাণু কর্মসূচি চালু থাকবে, সেখানে ইউরেনিয়াম এনরিচ হবে, হয়তো তার মাত্রা কম হবে। আর 60 মাত্রায় যে ইউরেনিয়াম এনরিচ আছে সেইটা হয়তো আবার তার সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে হয়তো 4, 5, 6 মাত্রায় বা 20 মাত্রায় এরকম আনা হতে পারে। তবে এই সমস্ত ব্যাপার কিন্তু প্রাথমিক সমঝোতার সাথে যুক্ত না। তো এই সমঝোতা সই হলে তারপরে 60 দিন হাতে সময় থাকবে, সেই সময়ের ভেতরে পরমাণু চুক্তি হবে। এবং আব্বাস আরাকচি একদম ক্লিয়ারলি বলেছেন, খুব জোর দিয়ে বলেছেন যে এই চুক্তির ভেতরে যা থাকবে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেবাননে ইসরায়েল যুদ্ধ করতে পারবে না, লেবাননে কমপ্লিটলি যুদ্ধ বন্ধ করতে হবে, এটা চুক্তির শর্ত। আর এই চুক্তি মাত্র 1.5 থেকে 2 পৃষ্ঠার ভিতরে হবে এবং এই চুক্তি আপাতত ডিজিটালি সই হবে। ডিজিটালি সই হওয়া বলতে আমি যা বুঝতে পারছি সম্ভবত যে এটা পাকিস্তানেও যাবে না, জেনেভাতেও যাবে না, কোথাও যাবে না। ইরান এখানে বসে সই করবে, আমেরিকা ওখানে বসে সই করবে, বাট ডিজিটালি। এর একটা কায়দা কানুন আছে যেটা বিশ্বস্ত এবং ডেফিনেটলি অ্যাকুরেট বলে গণ্য হবে। এদিকে এই চুক্তি সইয়ের আগে ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী, যিনি আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, ইনি কিন্তু একসময় ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি ছিলেন।
তিনি অনেক সময় পরমাণু আলোচনা করেছেন। যাই হোক, তো এই কাজেম গরিবাবাদী তিনি তেহরানে নিযুক্ত রাশিয়া এবং চীনের রাষ্ট্রদূতদের সাথে আজকে বৈঠক করেছেন। বৈঠক করে তাদের সাথে এই যে চুক্তি যেটা হতে যাচ্ছে আমেরিকার সাথে, এই চুক্তির খসড়া নিয়ে আলোচনা করেছেন। এবং আলোচনা শেষে কাজেম গরিবাবাদী বলেছেন, চীন এবং রাশিয়া হচ্ছে আমাদের বিশ্বস্ত এবং শক্তিশালী পার্টনার। তাদের সাথে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে এবং এই দুই দেশের সাথে ইরানের সম্পর্ক ক্রমেই শক্তিশালী এবং জোরদার হবে, এই ধারা অব্যাহত থাকবে। কাজেম গরিবাবাদীর আজকের এই বক্তব্য থেকে একটা বিষয় আপনাদের কাছে নিশ্চয়ই খুবই পরিষ্কার হয়, সেটা হচ্ছে আমি সব সময় বলেছি যুদ্ধ শুরুর আগে থেকে যে চীন এবং রাশিয়া ইরানের পাশে থাকবে। আজকের এই প্রেক্ষাপটে কি আপনারা বুঝতে পারছেন যে চীন এবং রাশিয়া ইরানের কত বড় গুরুত্বপূর্ণ পার্টনার, কৌশলগত পার্টনার? অর্থাৎ কি চুক্তি করতে যাচ্ছে, সেই চুক্তিতে কি আছে সেটা কাউকে জানাচ্ছে না ইরান, বাট রাশিয়া এবং চীনের রাষ্ট্রদূতদের সাথে সেই ড্রাফট নিয়ে আলোচনা করেছে। তাহলে ইরান, রাশিয়া এবং চীন তারা কৌশলগতভাবে কতটা অংশীদার, কতটা বড় পার্টনার আপনারা এবার ভাবুন। এখন যখন ইরান আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, তখন রাশিয়া এবং চীন কতটা সমর্থন দিয়েছে আপনারা এবার বুঝে দেখেন। শুধু তাই না, নিশ্চয়ই এই 3-4 মাসে, বিশেষ করে এই 3-4 মাসের কথা বলছি, আপনারা পরিষ্কার হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের পক্ষ থেকে এবং বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে রাশিয়া এবং চীন কতটা দৃঢ়ভাবে ইরানের পাশে আছে এবং রাশিয়া এবং চীনের স্বার্থটা কি ইরানে। এই তো গত 3-4 দিন আগে আমি একজন আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিশ্লেষণ শুনছিলাম। আমি যে কথাগুলো বলি তিনি তাই বলেছেন যে ইরানে রাশিয়া এবং চীনের স্বার্থ এক এবং অভিন্ন, এবং যে সেই স্বার্থটা কি আমি সবসময় বলি যে ইরান যদি মধ্যপ্রাচ্যে না থাকে, রাশিয়া নেই, চীনও নেই মধ্যপ্রাচ্যে। অতএব চীন এবং রাশিয়ার অস্তিত্ব এবং অবস্থান ধরে রাখার জন্য ইরানকে টিকিয়ে রাখতেই হবে। তাতে যদি কখনো কোনো সময় প্রয়োজন হতো যে এখানে রাশিয়া এবং চীনের সরাসরি যুদ্ধ করা দরকার, তাও করতো বা করবে। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ। যা হোক, আমরা আলোচনা করছিলাম ইরান আমেরিকার মধ্যকার সম্ভাব্য চুক্তির ব্যাপারে। তো এই যে চুক্তিটা হতে যাচ্ছে, দেখুন আপনারা টাইম টেবিলটা, সময়সূচিটা খেয়াল করুন। ইরানের সর্বোচ্চ নেতার নামাজে জানাজা এবং দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 4 এবং 5 জুলাই ইরানের সর্বোচ্চ নেতার প্রতি 2 দিনব্যাপী তেহরানের মুসাল্লা মানে তেহরানের ঈদের নামাজ হয় যেখানে, সেই জায়গাটায় 2 দিনব্যাপী শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। 6 তারিখে সর্বোচ্চ নেতার কফিন নিয়ে তেহরানে শোক মিছিল হবে। ইরানিদের এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা মহরম মাসের ভেতরেই পড়ছে। মহরম মাসে প্রচুর পরিমাণে শোক মিছিল করে, আশুরা পর্যন্ত, তারপরেও করে, একদম 40 দিন পর্যন্ত তাদের শোক চলে এবং এটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। এই মহরমের মাসকেই বেছে নিয়েছে ইরান সর্বোচ্চ নেতার শ্রদ্ধা জ্ঞাপন, নামাজে জানাজা এবং দাফনের অনুষ্ঠান নিয়ে। তো 7 তারিখে তেহরানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজে জানাজা, শ্রদ্ধা জ্ঞাপন, শোক মিছিলেও অংশগ্রহণের জন্য ইরানের লোকজন তো থাকবেই, সারা বিশ্বের যারা ইরান প্রেমিক, ইরানের সর্বোচ্চ নেতার প্রতি যারা ভালোবাসা রাখেন, শ্রদ্ধা রাখেন, তাদেরকে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে ইরান। এরপরে 8 তারিখে আপনারা সবাই জানেন ইরানের কোম শহর হচ্ছে পবিত্র নগরী বলা হয়, ধর্মীয় নগরী। এখানে আহলে বায়াতের বংশধারার একজন ইমামের কন্যার মাজার রয়েছে এবং কোম হচ্ছে ইরানের ধর্মতত্ত্ব এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কোমকে কেন্দ্র করে ইরানের যে সমস্ত বড় বড় আলেম, ওলামা, স্কলার, রাজনীতিবিদ, দার্শনিক, এই কোমকে কেন্দ্র করে তাদের মূল কার্যক্রম পরিচালিত হয়। কোম খুবই গুরুত্বপূর্ণ। এই ধর্মীয় নগরী কোমে, পবিত্র নগরী, সেখানে 8 তারিখে জানাজা অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতার। এরপরে জুলাইয়ের 9 তারিখে মাশহাদ শহর, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাশহাদ শহর, পবিত্র শহর, পবিত্র নগর। মাশহাদ হচ্ছে
একেবারে আফগানিস্তান সীমান্তে, খোরাসান রাজাবি প্রদেশের রাজধানী, খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভবত তেহরান শহরের পরে বৃহত্তম শহর, দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে এই মাশহাদ শহর। সেখানে শিয়া মাযহাবের অষ্টম ইমাম ইমাম রেজার মাজার রয়েছে। এই ইমাম রেজার মাজারে 9 তারিখে সর্বোচ্চ নেতার জানাজা হবে এবং সেখানে দাফন হবে। এই 9 তারিখ হচ্ছে ইমাম সাজ্জাদ অর্থাৎ ইমাম জয়নুল আবেদিন, ইমাম হোসেনের ছেলে, তার শাহাদাত বার্ষিকীর আগের রাত। এই সময় সর্বোচ্চ নেতাকে দাফন করা হবে, চূড়ান্তভাবে দাফন করা হবে মাশহাদ শহরে ইমাম রেজার মাজারের পাশেই। ইমাম রেজার মাজারে আমি গিয়েছি ইরানে থাকাকালীন, বিরাট বিশাল মাজার। আমি মনে করেছিলাম যে ছোটোখাটো একটা মাজার হবে, কতই বার মানুষ, হয়তো 200-400 লোক হবে, বড় জোর। মাই গড, আমি ইমাম রেজার মাজারে প্রথম যেদিন গেলাম, গিয়ে দেখি যে শত শত মানুষ, কি হাজার হাজার মানুষ। এত সম্মান আহলে বায়তের অন্যতম এই সদস্যের প্রতি, ইমাম রেজার প্রতি। অ্যাট এ টাইম 1 লাখের বেশি মানুষ এখানে নামাজ আদায় করতে পারে। এত বিরাট বিশাল কমপ্লেক্স। মাজার শুনলে আবার আমাদের দেশের অনেকেই এটাকে বলে মাজার পূজা, মাজার পূজা। নো ভাই, কোনো মাজার পূজা নেই। সেই মাজারে মানুষ শ্রদ্ধা জানাচ্ছে ইমামের প্রতি, কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে, নামাজ পড়ছে, জিকির আজগার করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, বসছে, কথা বলছে, সব কিছু চলছে। কোনো মাজার পূজা, ওই নাচানাচি, গাওয়া গাই, গাঁজা খাওয়া, ভাং খাওয়া, ওই লুবান বাতি জ্বালানো, কোনো কিছু নেই। শুধু ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে এবং ইমামের প্রতি শ্রদ্ধা জানানোর ভেতর দিয়ে তার প্রতি দুরুদ পড়ছে, সালাম পড়ছে। আর দুরুদ সালাম মানেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইভাবে পড়ে শিয়ারা, ইরানের শিয়ারা এইভাবে দুরুদ পড়ে। নবীজির প্রতি দুরুদ, তার আহলে বায়তের প্রতি দুরুদ। যাই হোক, এই সমস্ত নিয়ে প্রয়োজনে অন্য কোনো দিন একটা আলাদা ভিডিও করা যেতে পারে। তো আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তার জন্য শোক মিছিল, নামাজে জানাজা, এত কিছুর আনুষ্ঠানিকতা সব শেষ হবে 9 জুলাই। এটা আমি বলছিলাম এই কারণে যে এই যে চুক্তিটা হচ্ছে কখন, যখন ইমামের অর্থাৎ ইমাম খামেনির, ইমাম আলী খামেনির নামাজে জানাজার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, তার আগ মুহূর্তে এই চুক্তি হচ্ছে। এই চুক্তি তার আগ মুহূর্তে হওয়ার একটা বড় গুরুত্বপূর্ণ দিক এই যে আলী খামেনির জানাজায় ইরান এবং সারা বিশ্বের কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। ইরানের পক্ষ থেকে তো কোটি কোটি মানুষ হবেই, সারা বিশ্ব থেকে আরও হাজার হাজার মানুষ আসবে। সব কিছু মিলে এত বড় আয়োজন, একটা শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। হয়তো সেই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য একটা চুক্তি দরকার। সেই চুক্তিটা হয়ে যাচ্ছে, এরপরেই সাইয়েদ আলী খামেনির জানাজা, শোক মিছিল, দাফন সম্পন্ন হবে। তো এই যে চুক্তি হচ্ছে, এই চুক্তির ভেতরে কি কি পাবে ইরান, কি কি পাবে আমেরিকা, তার বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। আমি দুপুরের ভিডিওতে কিছু বলেছিলাম। তবে একটা কথা পরিষ্কার, যে কোনো চুক্তি হতে গেলে তো দুই পক্ষেরই একটা স্যাটিসফ্যাকশন লাগে। কিন্তু এই চুক্তিতে স্যাটিসফ্যাকশন যতটা কাজ করছে, তার চেয়ে অনেক বেশি কাজ করছে দুটো জিনিস। একটা হচ্ছে ইরানের কঠিন অবস্থান, শর্ত, কারণ ইরান এখন উইনিং সিচুয়েশনে, আপার হ্যান্ডে। তার কথা না শুনলে চুক্তি হবে না, আমেরিকা বিপদে পড়বে। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে চুক্তিটা অনেক বেশি প্রয়োজন ইরানের চেয়ে আমেরিকার, কারণ আমেরিকা এত সংকটে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন, সেক্ষেত্রে চুক্তিটা তার খুবই জরুরি। এই জন্য তার স্যাটিসফ্যাকশনের চেয়ে তার জরুরত পূরণ করা বিশ্ববাসীর কাছে বা আমেরিকার জনগণের কাছে এখন দেখানো দরকার চুক্তি আমরা করেছি। পরমাণু চুক্তি এমন একটা অবস্থায় যাবে, সে দেখাতে চায়, ডোনাল্ড ট্রাম্প দেখাতে চায় যে আমি বারাক ওবামার চেয়ে ভালো একটা চুক্তি করেছি। কি হবে না হবে সেটা পরের গল্প। যাই হোক, আবার ইরানও মনে করছে যে এই মুহূর্তে যুদ্ধ না করে চুক্তির ভেতর দিয়ে যদি আমাদের অনেক কিছু অ্যাচিভ করা যায় তাহলে তাই ভালো। ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকচি একটা কথা পরিষ্কার করে বলেছেন, যদিও সব কিছু তিনি স্পষ্ট করেননি, প্রকাশ করেননি, তবে বলেছেন যে হরমুজ প্রণালী তার আগের অবস্থায় আর ফিরে যাবে না। এবং ইরানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে হরমুজ প্রণালীর ম্যানেজমেন্ট কীভাবে কী চলবে না চলবে, এটা ইরান এবং ওমান দেখবে, এবং এই ব্যাপারে ওমানের সাথে
নিয়মিত কনসালটেশন হচ্ছে, পরামর্শ করা হচ্ছে। সেক্ষেত্রে এই চুক্তি আমরা আপাতত ধরে নিতে পারি যে মধ্যপ্রাচ্যে একটা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে, হবে। তবে আমি আবারও কয়েকটা জায়গায় প্রশ্ন তুলি যে ইরান চুক্তি করলো আমেরিকার সাথে, কিন্তু আমেরিকা এই চুক্তি পুরোপুরি মেনে চলবে কি না, এটা যেমন প্রশ্ন থাকছে, তেমনি লেবাননের যুদ্ধবিরতি হওয়ার কথা পরিপূর্ণভাবে। শুধু লেবাননের না, আব্বাস আরেকটি জানিয়েছেন যে ইরান, লেবানন সহ এই অঞ্চলে যত জায়গায় যুদ্ধ হচ্ছে তার প্রত্যেকটা জায়গায় আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বাধ্য এই চুক্তি অনুযায়ী। যদি তাই হয় তাহলে গাজা, ফিলিস্তিন একইভাবে চলে আসছে। প্রত্যেকটা জায়গায় ইরান এই চুক্তি ইমপ্লিমেন্ট করবে, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ইমপ্লিমেন্ট করবে কি না, যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে কিন্তু এই চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবং চুক্তি ভেঙে গেলে কি হবে সে ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একদম পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আমেরিকা এবং ইসরায়েল এই চুক্তি না মানে তাহলে পাল্টা জবাব হিসেবে ইরানের যা করা উচিত ইরান তা করবে, তা করতে মোটেই দ্বিধাবোধ করবে না। তিনি সরাসরি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল যদি যুদ্ধ চায় তো তার জন্য একদম পরিপূর্ণভাবে ইরান সবসময় প্রস্তুত থাকবে, প্রস্তুত আছে। এই চুক্তি সই হওয়ার অর্থ দাঁড়াচ্ছে হরমুজ প্রণালীতে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, অর্থাৎ জাহাজ চলাচল শুরু হবে, ইরানের উপর থেকে অনেকগুলো নিষেধাজ্ঞা চলে যাবে, ইরানের অর্থ ছাড় হবে, যুদ্ধ তো সবার আগে বন্ধ হচ্ছে। এরপরে আরও বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার জন্য পরমাণু বিষয় নিয়ে আলোচনা শুরু হবে এবং সেখানে হয়তো হরমুজ প্রণালীর বিষয়েও আরও কিছু আলোচনা হতে পারে। যা হোক, এই চুক্তির ব্যাপারে আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বেসিক্যালি এবং প্রধানত এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হবে ইরান, যার কারণে ইরান যুদ্ধের ময়দানে জবাব দিয়েছে। তবে চুক্তির ব্যাপারেও তারা আগ্রহী ছিল এই কারণে যে যদি আমাদের এই লাভ চলে আসে তাহলে মন্দ কি, যুদ্ধ তো করলামই, এবং আমেরিকাকে যে জবাব এবং যে মেসেজ দেওয়ার দরকার তা তো দিয়েছি। নট অনলি দ্যাট, সারা বিশ্বের কাছে পরিষ্কার মেসেজ দিয়েছে ইরান যে আমেরিকা এবং ইসরায়েলকে অ্যাট এ টাইম মোকাবেলা করতে পারে। তো অ্যাট এ টাইম যদি ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করতে পারে এবং করে দেখিয়ে দিল, সেক্ষেত্রে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নিতে গেলে, সামরিক পদক্ষেপ নিতে গেলে ইসরায়েল এবং আমেরিকাকে বারবার চিন্তা করতে হবে। শুধু তাই না, এই চুক্তি করে যখন হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতে থাকবে এবং ইরানের পরমাণু কর্মসূচি কমপ্লিটলি বন্ধ না হবে, তার মানে দাঁড়াবে যে ইরান যুদ্ধেও বিজয়ী হয়েছে, কূটনীতিতেও বিজয়ী হয়েছে। এই যে বিজয়ী শক্তি, এই বিজয়ী শক্তি কিন্তু মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ বড় শক্তি হয়ে যাবে, প্রধান শক্তি হবে, এবং এই ইরানই আন্তর্জাতিক অঙ্গনের একটা উল্লেখযোগ্য শক্তি হবে। ইরানকে মাইনাস করে অনেকের অনেক কিছু করার সুযোগ থাকবে না। ইরান তখন মেজর পার্টনার হয়ে যাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। এটা যুদ্ধ এবং কূটনীতির ফলে হচ্ছে। আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা যেমন কূটনীতির ময়দানে খুব সক্রিয় ছিলাম, তেমনি সামরিক বাহিনী যুদ্ধের ময়দানে সক্রিয় ছিল। যখন এই যুদ্ধ এবং কূটনীতির মাঝামাঝি চলতে হয়েছে তখন সামরিক বাহিনী ইরানের কূটনীতিবিদদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে, সমন্বয় করেছে, এবং তাদের সমন্বয় সহযোগিতার কারণে ইরানের এই কূটনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহজ হয়েছে। শুধু সহজ হয়নি, অনেকটা গাইডলাইনের কাজ করেছে। তার মানে সামরিক বাহিনী এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, এবং যুদ্ধের ময়দানে যদি খুব ভালো অবস্থানে না থাকতো ইরান, তাহলে ইরান এই কূটনৈতিক বিজয় অর্জন করতে পারতো না আমেরিকার কাছে। কারণ ইরানের সামরিক বাহিনী যখন আমেরিকাকে খুব শক্তভাবে চেপে ধরেছে, প্রচণ্ড শক্তিমত্তা নিয়ে জবাব দিয়েছে, তখন আমেরিকা ভয় পেয়ে গেছে এবং আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের সামরিক বাহিনীকে পরাজিত করা যাবে না। ইরানে আমরা সামরিকভাবে যে লক্ষ্য অর্জন করতে চাই সেটা করা যাবে না, ফলে কূটনীতির পথে ফিরতে হবে। তখন ইরানের সামরিক বাহিনী কিন্তু হুট করে ইরানের কূটনীতিবিদদের বা আলোচকদের বলেনি যে আপনারা চলে যান, চুক্তি করেন, তা কিন্তু বলেনি। 14 দিন বা 2 সপ্তাহ যাবৎ আমেরিকার প্রস্তাব ইরানি কর্মকর্তারা দেখেইনি। কারণ কি? তখন তারা বলেছে যে আমরা আগে সামরিকভাবে কোণঠাসা করে দিই আমেরিকাকে। যখন সামরিকভাবে আরও বেশি কোণঠাসা করে দেব, তখন আমেরিকা
চুক্তির জন্য পাগল হয়ে যাবে, হাতে পায়ে ধরবে। এবং এই বুদ্ধি, এই পরামর্শ এবং এই অবস্থান ছিল ইরানের সামরিক বাহিনীর, যেটা বারবার ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার কর্মকর্তারা বলতেন যে ইরানের সামরিক বাহিনী ইরানের কূটনীতিকে নিয়ন্ত্রণ করছে। আসলে ইরানের কূটনীতিকে নিয়ন্ত্রণ ইরানের কূটনীতিবিদরাই করেছেন, কিন্তু সামরিক বাহিনীর একটা অবস্থান ছিল এবং সেই অবস্থান ইরানের কূটনৈতিক অর্জনকে আরও বেশি প্রভাবশালী করতে, জোরদার করতে ভূমিকা রেখেছে। এটা হচ্ছে একেবারে মানবতী কথা। যাই হোক, ইরান এই অর্জনগুলো করেছে এবং করতে যাচ্ছে। এখন পরিস্থিতি দেখা যাক কী দাঁড়ায়। তবে আগামী 24 ঘন্টার ভেতরে যদি চুক্তিটা সই হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য হাঁপ ছেড়ে বাঁচার কারণ হবে। কারণ হচ্ছে তিনি G7 শীর্ষ সম্মেলনে দেখাতে পারবেন যে ইরানের সাথে একটা চুক্তি হলো। বিশ্ব নেতাদেরকে তিনি একটা মেসেজ দিতে পারেন যে আমরা এই কাজটা করলাম, এখন বিশ্ব অর্থনীতির জন্য একটা স্বস্তির প্রশ্ন আসতে পারে। কিন্তু যত যাই করুক না কেন, এই চুক্তি, এই যুদ্ধ সব জায়গায় আমি আপাতত আমেরিকার পরাজয় দেখছি। আপনারা কেমনভাবে দেখছেন জানাতে পারেন। যা হোক, আমরা এখন চলে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাত কীভাবে ইরানকে অর্থ ছাড় দিচ্ছে বা কত দিচ্ছে এবং বিষয়টা কি, আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, রয়টার্স থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমের খবরে এসেছে যে সংযুক্ত আরব আমিরাত শান্তির বিনিময়ে ইরানকে 10 থেকে 20 বিলিয়ন অর্থাৎ 1000 থেকে 2000 কোটি ডলার দিতে পারে। এখন রয়টার্সের খবরে কিন্তু একটা ফাঁক আছে। একবার বলছে যে শান্তির বিনিময়ে দিতে পারে, আর একবার বলছে যে সংযুক্ত আরব আমিরাত ইরানকে এই অর্থ ছাড় করবে, আটকে থাকা অর্থ ছাড় করবে। তো এখন আটকে থাকা অর্থ মানে কি? আটকে থাকা অর্থ মানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, সেই কারণে ইরানের অর্থ আটকে ছিল, সেই অর্থ ছাড় করবে। কিন্তু সেই অর্থ ছাড় করার মালিক তো সংযুক্ত আরব আমিরাত না, সেইটা আমেরিকার বিনা অনুমতিতে তো করতে পারবে না, এবং সেটা ছাড় করার প্রশ্ন আমেরিকার, সংযুক্ত আরব আমিরাতের না। এটা গেলো এক। আর যদি শান্তির বিনিময়ও হয়, তাহলে তো সংযুক্ত আরব আমিরাতে নিজের টাকা দিয়ে শান্তি কিনতে হবে ইরানের কাছ থেকে। তার মানে সংযুক্ত আরব আমিরাত ইরানকে এইভাবে বলবে যে ভাই, এই টাকা, এই অর্থ আমি আপনাদের দিলাম, আপনারা দয়া করে আর আমাদের উপর হামলা করবেন না। যুদ্ধ যা হয়েছে, ভুল বোঝাবুঝি যা হয়েছে তা ওই পর্যন্তই শেষ। আমরা মিলেমিশে থাকতে চাই, আপনি আর আমাদের উপর হামলা করেন না। এই টাকা দিলাম, আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমি এই টাকা দিলাম, এরকম একটা কথা থাকবে। কিন্তু আবার বলা হচ্ছে অর্থ ছাড় করবে। অর্থ ছাড় করার প্রশ্ন কী? এখানে একটা গ্যাপ আছে। তা সে অর্থ ছাড় করুক আর সংযুক্ত আরব আমিরাত অর্থের বিনিময়ে শান্তি কিনে নিক ইরানের কাছ থেকে, যাই করুক, একটা আলোচনা হচ্ছে। রয়টার্স অন্তত 4টা সূত্রের বরাদ দিয়ে এই খবর দিয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত এই খবর কোথাও কোথাও অস্বীকার করছে বা মন্তব্য করেনি, এইরকম কথাও আছে। বাট আমরা অপেক্ষা করতে পারি কি হচ্ছে। রয়টার্সের ওই খবরে বলা হয়েছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত $3 বিলিয়ন ইরানকে দিয়েছে। আমি গত পরশু দিনের একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম সংযুক্ত আরব আমিরাত বিমানে করে, স্পেশাল একটা বিমানে করে $3 বিলিয়ন নগদ নিয়ে ইরানে পৌঁছে দিয়ে এসেছে। আমি কিন্তু বলেছিলাম, সেই কথাই রয়টার্স আজকে প্রকাশ করলো। যা হোক, দেখা যাক কী হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের যদি বোঝাপড়া হয়, তাহলে আমরা ধরে নেব আঞ্চলিক একটা বৃহত্তর শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, সেটা হচ্ছে এই যে 40 দিনের যে যুদ্ধটা হলো ইরান, ইসরায়েল এবং আমেরিকার ভেতরে, এই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর অনেকগুলো হামলা চালিয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে। সেই জায়গায় যদি সংযুক্ত আরব আমিরাত ইরানকে এই অর্থ দিয়ে শান্তি কিনে নেওয়ার চেষ্টা করে, তার মানে দাঁড়াচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত আমেরিকা এবং ইসরায়েলের উপর আর ভরসা রাখতে পারছে না। আমিরাতও, সৌদি আরব, কাতার এদের মতো বুঝে গেছে যে ইসরায়েল এবং আমেরিকা তাকে নিরাপত্তা দিতে পারবে না। এই অঞ্চলে নিরাপত্তার সাথে আরাম আয়েশে এবং স্থিতিশীল অবস্থায় যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে ইরানের সাথেই মিলেমিশে থাকতে হবে, তার সাথে শান্তি চুক্তি করতে হবে। হয়তো এইরকম একটা জায়গা থেকে এই অর্থ দেওয়ার ব্যাপারে হয়তো একটা
দফা রফা হয়েছে, একটা আপোষ রফা হয়েছে। দেখা যাক কি দাঁড়ায়। তবে এটা ঠিক যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের আগে কিন্তু ইরানের সাথে আমেরিকার কূটনৈতিক আলোচনা চলছিল, কিন্তু হঠাৎ করে আমেরিকা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে প্রকৃতপক্ষে তারই ক্ষতি করেছে, ইসরায়েলের ক্ষতি করেছে এবং মধ্যপ্রাচ্যে টোটাল ভূ রাজনীতি, সামরিক, অর্থনীতি, সমস্ত সব কিছুর সমীকরণ পাল্টে দিয়েছে। এতে আলটিমেটলি লাভবান হয়েছে ইরান। ইরানকে যা আরও বহু বছর পরে হয়তো অর্জন করতে হতো, সেটা সহজেই এখন অর্জিত হয়ে গেল। এবং মধ্যপ্রাচ্যে ইরান যে প্রধান শক্তি একদম পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল। সেক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো এখন ইরানের সাথে শত্রুতা করতে গেলে অন্তত 10 বার ভেবে তারপরে করবে। এবং আমি নিশ্চিত যে এই আমেরিকার সাথে যখন ইরানের একটা চুক্তি হয়ে যাবে, স্থিতিশীল অবস্থা হবে, তখন এখানে চীন এবং রাশিয়ার আরও অনেক বেশি প্রভাব বেড়ে যাবে। এই প্রভাবটাই আন্তর্জাতিক অঙ্গনেই ছড়িয়ে পড়বে এবং সেটাই হবে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে উত্তরণের পথ এবং পদক্ষেপ। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত শুনতে চাই যে এই যে চুক্তি হতে যাচ্ছে, আসলে এখনও কি আপনাদের কাছে মনে হয় এই চুক্তি হওয়ার ব্যাপারে কোনো রকমের অনিশ্চয়তা আছে? আর যদি চুক্তি হয় তাহলে আপনাদের মতে কে লাভবান হতে যাচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।